আমরা এমিল দুর্খেইমের সোশিওলজি নিয়ে চর্চা করছি। আজকে আমরা দুর্খেইমের ডিভিশন অফ লেবার নিয়ে আলোচনা করব। দুর্খেইমের পিএইচডির জন্যে দুটো থিসিস জমা দিতে হয়। প্রথমটা উনি ল্যাটিন থিসিস লিখেছিলেন মন্টেস্কো এবং রুশোর ওপর। আর তার ফ্রেঞ্চ থিসিস হলো দে লা ডিভিসো দু ট্রাভাই সোশিয়াল, যেটাকে আমরা জানি দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। এটাই দুর্খেইমের প্রথম বড় কাজ। ডিভিশন অফ লেবারে উনি দুটো বড় রিসার্চ কোয়েশ্চেনের কথা বলেছেন। প্রথম কথা বলছেন যে হাউ ক্যান দ্য ইন্ডিভিজুয়াল while becoming more autonomous depends more heavily on society। কি করে একজন ব্যক্তি আরো বেশি স্বাধীন হয়েও সমাজের ওপর আরো বেশি নির্ভরশীল হয়। 2. How can individual and more socially integrated, একজন ব্যক্তি একই সঙ্গে কি করে ব্যক্তিত্ব উন্মেষ করবেন, আবার সামাজিকভাবেও কিভাবে আরো বেশিভাবে সমাজের সঙ্গে সংহতি করবেন। উনি সংহতির একটি ইন্ডেক্স চেয়েছিলেন। উনি দেখলেন আইন, ল ইজ দ্য ইন্ডেক্স। লিগাল প্রিসেপ্টস, আইন কি? যে আচরণ সমাজের স্যাংশন রয়েছে, অর্থাৎ সমাজ যেটা মঞ্জুর করছে, যে আচরণ। আইনের ভিত্তি হচ্ছে কি? কাস্টম। কাস্টম অর্থাৎ লোকাচার। The study of solidarity is dependent on sociology। সমাজতত্ত্বের ওপর সংহতির অধ্যয়ন নির্ভর করছে। আইনের সঙ্গে সংহতির একটা সম্পর্ক রয়েছে। আইনের দু ধরনের আইন আছে। আমরা দেখছি পাবলিক অ্যান্ড প্রাইভেট। Law is related to solidarity. Law is of two types, public and private. Public law, পাবলিক লটা কি? রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির যে সম্পর্ক, সেইটা যে আইন নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে পাবলিক ল। আর প্রাইভেট ল, সেটা হলো ব্যক্তিতে ব্যক্তিতে যে সম্পর্ক, যেটা নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে প্রাইভেট ল। প্রাইভেট পাবলিক ল governs relationship between state and individual. Private law governs relationship between individuals. All criminal law is public law. সমস্ত রকমের ক্রিমিনাল ল, অর্থাৎ যেগুলো অপরাধ নিয়ন্ত্রণ করে, সেগুলো হচ্ছে পাবলিক ল। And private law is civil law, like contractual law. Private law কি? সিভিল ল। সেজন্য আমাদের দেশে, ভারতে দেখবে কোড অফ সিভিল প্রসিডিওর আছে, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আছে, দুটো আলাদা। টাইপস অফ স্যাংশনস, রিপ্রেসিভ অ্যান্ড রেস্টিটিউটিভ। এখানে স্যাংশনের অর্থ হচ্ছে যে
শাস্তি বা দণ্ড, দু ধরনের দণ্ড আছে। রিপ্রেসিভ, এটা হচ্ছে দমনমূলক, আর একটা হচ্ছে রেস্টিটিউটিভ। রেস্টিটিউটিভ হচ্ছে, আমরা আলোচনা করছি যে রিপ্রেসিভ ল হচ্ছে অল পেনাল ল, সমস্ত রকমের দণ্ডমূলক আইন হচ্ছে রিপ্রেসিভ ল। যেমন আমাদের দেশে যে আইন আছে, যে ইন্ডিয়ান পেনাল কোড, তাতে যে আইনগুলো আছে সেগুলো সবই কিন্তু রিপ্রেসিভ লর মধ্যে পড়ে। ক্রিমিনাল অ্যাক্টটা কি? What is criminal act? That which offends strong and defined states of collective consciousness, যা মানুষের চেতনাকে আঘাত দেয়, যেমন খুন, মার্ডার। পানিশমেন্ট, পানিশমেন্ট অর্থাৎ দণ্ড। What is punishment? Is designed to act upon law abiding citizens. যেখানে বলছেন যে দণ্ড কিন্তু যে যারা নিয়ম মেনে চলে তাদেরকেই নিয়ন্ত্রণ করার জন্যে দণ্ড। অর্থাৎ একজনকে যখন দণ্ডিত করা হচ্ছে তখন অন্যদের কিন্তু ভয় দেখানো হচ্ছে। মধ্যযুগে, ভারতের মধ্যযুগে এই ধরনের দণ্ডের, মানুষকে ভয় দেখানোর একটা ব্যবস্থা ছিল, সেটা আমরা এখন দেখব। দিল্লিতে একটি মিনার আছে যাকে বলে চোর মিনার। এটা হজ খাসে, এই যে যে ছবিটা আমরা দেখছি, চোর মিনার, এটি দিল্লির হজ খাসে অবস্থিত। আলাউদ্দিন খিলজির আমলে, মানে ত্রয়োদশ শতকে, এই হজ খাসে যে চোর মিনারে 225টি ফুটো আছে এবং প্রত্যেকটি ফুটোতে এক একজন চোরের মাথা লাগানো থাকতো। এটা প্রজাদেরকে সাবধান করার জন্যে, যে তোমরা যদি কোনো অপরাধ করো তাহলে তোমাদেরও কিন্তু এই অবস্থার হবে। During Alauddin Khilji's regime, 13th century AD, the Chor Minar in Delhi's Hausa Khas displayed the heads of executive thieves in the 225 holes as a warning to subjects. Restitutive law. What is restitutive law? What is wrongly taken from the individual is restored to him. Example, if an individual is dishonored, that person may move court for compensation. একজন ব্যক্তির কাছ থেকে অন্যায়ভাবে যদি কেউ কিছু নিয়ে নেয়, সেইটাকে সেটাকে আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে। যেমন ধরো, আমি বলছি যে প্রাচীন ব্যাবিলনে হামুরাবির কোর্ট ছিল। হামুরাবির আইন অনুযায়ী একজনের কাছ থেকে যদি চুরি করে কেউ একটা ভেড়া চুরি করে, তাকে 10টা ভেড়া ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে রেস্টিটিউটিভ ল। টাইপস: কমার্শিয়াল, প্রসিডিউরাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, কনস্টিটিউশনাল। কমার্শিয়াল হলো যে ব্যবসা সংক্রান্ত, প্রসিডিউরাল কিভাবে একটা মামলা চলবে, যেমন কোড অফ সিভিল প্রসিডিওর। অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক, আমাদের দেশে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে। প্রত্যেক প্রত্যেক যে রাজ্যে আমলাদের জন্য একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থাকে, যেখানে আমলারা তাদের নিজেদের যে অভাব অভিযোগ জানাতে পারে।
কনস্টিটিউশনাল, এটা হচ্ছে সাংবিধানিক। অর্থাৎ সংবিধান অনুযায়ী যদি সরকার কারোর সঙ্গে মানে সংবিধান ভেঙে অসৎ আচরণ করে, তাহলে কিন্তু একজন হাইকোর্টে কেস করতে পারে যে আমার অধিকার ভঙ্গ হয়েছে এই সংবিধান অনুযায়ী। এগুলো হচ্ছে রেস্টিটিউটিভ ল এর মূল যে বর্গ। সলিডারিটি, আইনের সঙ্গে সংহতির একটা সম্পর্ক রয়েছে। টাইপস অফ সলিডারিটি, মেকানিক্যাল অ্যান্ড অর্গানিক। মেকানিক্যাল সলিডারিটি ইজ solidarity of likeness. It is found in primitive and traditional societies where there is a low division of labor. Mechanical solidarity, আমরা বলতে পারি যে যান্ত্রিক সংহতি। একই ধরনের এমন সমাজ আছে যেখানে সবাই এক ধরনের কাজ করে, তাদের এক ধরনের বিশ্বাস। আমার এই প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাসের কথা মনে পড়ছে, পুতুল নাচের ইতিকথা। সেখানে মানিক বন্দ্যোপাধ্যায় দেখান যে গ্রামের একজন ডাক্তার, গ্রামের একটি ছেলে, সে মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হয়েছে, সে আবার গ্রামে ফিরে এসছে। এইবার সে একটা গ্রামের লোকদের অনেকটা বাইরের দিক থেকে, বাইরের কোন লোকের যেরকম ভাবে দেখে সেরকম ভাবে দেখছে। তার মধ্যে দেখছে যে তাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। একই ধরনের বিশ্বাস, ভূত প্রেতের বিশ্বাস, মানে ভূত প্রেত সম্পর্কে ধারণা, একই ধরনের আচরণ। এটাই হচ্ছে মেকানিক্যাল সলিডারিটির লক্ষণ। এখানে আমরা explanation দিয়েছি, everyone performs the same jobs, division of labor is rudimentary, collective consciousness completely envelops the individual consciousness. অর্থাৎ প্রত্যেকে এক কাজ করে, শ্রম বিভাজন খুব কম, যৌথ চেতনা ব্যক্তি চেতনাকে একেবারে বলতে গেলে ধুয়ে মুছে দেয়। মেকানিক্যাল সলিডারিটি ইজ লিঙ্কড টু রিপ্রেসিভ ল, যান্ত্রিক সংগঠনের সঙ্গে দমনমূলক আইনের একটা সম্পর্ক আছে। অর্গানিক সলিডারিটি, অর্গানিক সলিডারিটি ইজ লিঙ্কড টু অ্যাডভান্স ডিভিশন অফ লেবার। অর্গানিক সলিডারিটি অর্থাৎ যৌগিক সংহতি, সেটা উন্নত মানের শ্রম বিভাজনের সঙ্গে জড়িত। Features of modern societies, consequently evolving of various types of consciousness and personalities. বিভিন্ন ধরনের চেতনা এবং বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব আধুনিক সমাজে আমরা তার উদ্ভব দেখতে পাই। ইন্ডিভিজুয়াল ইজ গিভেন ইম্পর্টেন্স, ব্যক্তিকে আমরা গুরুত্ব দিই। এখানে আমরা দেখছি মেকানিক্যাল সলিডারিটি থেকে একটা তফাৎ। মেকানিক্যাল সলিডারিটিতে কিন্তু ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয় না, অর্গানিক সলিডারিটি কিন্তু ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়। অর্গানিক সলিডারিটি ইজ লিঙ্কড টু রেস্টিটিউটিভ ল। আমরা আগে দেখেছি দু ধরনের আইন আছে, একটা হচ্ছে রিপ্রেসিভ ল, একটা হচ্ছে রেস্টিটিউটিভ ল। রেস্টিটিউটিভ ল আমরা দেখেছি যে একজন কাছ থেকে কেউ কিছু কেড়ে নেওয়া হলে তাকে আবার সেটা ফিরিয়ে দিতে হবে, এটাই হচ্ছে রেস্টিটিউটিভ ল। তো অর্গানিক সলিডারিটির সঙ্গে রেস্টিটিউটিভ ল এর একটা সম্পর্ক আছে। এবং অর্গানিক সলিডারিটিতে আমরা দেখি কিছু স্পেশালাইজড অর্গান, কনসালটেটিভ ট্রাইব্যুনালস, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, আরবিট্রেশন কাউন্সিলস, লেবার ট্রাইব্যুনালস, অর্থাৎ বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের পেশার মানুষের জন্য বিভিন্ন ধরনের আদালত, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, লেবার ট্রাইব্যুনাল। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ আমলাদের জন্য যে উম, আদালত, লেবার ট্রাইব্যুনাল শ্রমিকদের জন্য আদালত। এবার আমরা পরিবর্তন নিয়ে দেখব। ডাইরেকশন অফ চেঞ্জ, ইনক্রিজ ইন ডাইনামিক অর মরাল ডেন্সিটি। উনি বলছেন ইনক্রিজ ইন ডাইনামিক অর মরাল ডেন্সিটি, নৈতিক ঘনত্বর বাড়ছে। প্রাইমারি কজেস: 1. Concentration of population. 2. Creation and development of cities. 3. Improvement in methods of communication and transport. প্রাথমিক কারণটা কি? যে কনসেন্ট্রেশন অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব বাড়ছে। 2 নম্বর হলো যে শহর বাড়ছে। আমরা ভারতে যে স্বাধীনতার আগে যতগুলো শহর ছিল তার থেকে কিন্তু এখন শহর অনেক বেড়েছে এবং অনেক শহর সৃষ্টি হয়েছে বিশেষ বিশেষ কারণে, যেমন দুর্গাপুর। দুর্গাপুরের ১০০টা গ্রাম নিয়ে দুর্গাপুর তৈরি হয়েছে এবং সেই দুর্গাপুরে যে তার মূল ভিত্তি হচ্ছে যে ইস্পাত কারখানা। ইস্পাত কারখানাকে কেন্দ্র করেই দুর্গাপুর তৈরি করেছে সরকার। ইমপ্রুভমেন্ট ইন মেথডস অফ কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্ট, এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আগে আমরা সেই গরুর গাড়ি করে তার এখন যাতায়াত করি না, গরুর গাড়ি বা ঘোড়া গাড়ি করে তো আমরা যাতায়াত করি না। আমরা এখন ট্রেন, প্লেন, গাড়িতে যাতায়াত করি এবং আহ, আমরা দেখেছি যে রাস্তাঘাট অনেক বেশি আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। যে জন্যে এখন কলকাতায় বাসে করেও 2 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। এটা ঊনবিংশ শতকে আমরা ভাবতেই পারতাম না। সেকেন্ডারি কজ: ইনক্রিজ ইন রেশনালিটি, ইউনিভার্সালিজম। রেশনালিটি অর্থাৎ যুক্তিবোধ এবং ইউনিভার্সালিজম, বিশ্বজনীনতা। মেকানিক্যাল কজেস: এমন কিছু কিছু যান্ত্রিক কারণ যেগুলো যেগুলো থাকে সেগুলো ঠিক, যেমন অ্যানসেস্টার ওয়ার্শিপ, পূর্বপুরুষকে পুজো করা। এটা আমাদের অনেক, এটা হিন্দুদের মধ্যে বিশেষ করে রয়েছে, আমরা দেখেছি। ব্লাড টাইস, রক্তের সম্পর্ক, এগুলো হচ্ছে মেকানিক্যাল কজ বলছে। অ্যাটাচমেন্ট টু দ্য সেম টেরিটরি, এক এক জায়গাতে এক এক ভূমির সঙ্গে আমরা যুক্ত। কমিউনিটি অফ শেয়ার হ্যাবিটস, ধরো বাঙালিরা বাঙালিরা মাছ খায়, সব বাঙালি মাছ খায়, এটা হচ্ছে শেয়ার হ্যাবিটস। দুর্খেম কিন্তু ডিভিশন অফ লেবারকে সবসময় যে ভালো তা কিন্তু বলছেন না। উনি এখানে অ্যানোমিক ডিভিশন অফ লেবারের কথাও বলছেন। আমরা প্রথমে যেটা দেখি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক্রাপসিস। অ্যাক্টিভিটি দ্যাট টেকস প্লেস ইন ক্যাপিটালিস্ট সোসাইটি। এটা হচ্ছে আমরা দেখেছি যে
ট্রেড সাইকেল যে যেটা ব্যবসা বাড়ে বা ব্যবসা কমে, এখানে আমরা দেখছি এটা ট্রেড সাইকেলের আমরা একটা উদাহরণ দিয়েছি। এবার এই দেখো এটা হচ্ছে পিক, অর্থাৎ পিক যেটা সেটা হচ্ছে যেখানে অর্থনীতির যে কাজকর্ম, অর্থনৈতিক কাজ, বিজনেস অ্যাক্টিভিটি, ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি যে সময় হয় সেটাকে বলছে পিক। এবং আস্তে আস্তে দেখবে এটা ট্রাফ, আস্তে আস্তে এটা ব্যবসা বাণিজ্য সেটা কমতে 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 এইখানে চলে আসবে, এটাকে বলে ট্রাফ। এখানে কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য। আবার আস্তে আস্তে যখন আমরা বাড়বে এখানে বলে রিকভারি, রিকভারি অর্থাৎ আবার যে আমরা ডিপ্রেশনের জন্য যখন যাচ্ছি, তারপরে আস্তে 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 ব্যবসা বাণিজ্য আবার বাড়ছে, একে বলে রিকভারি। এই জায়গাকে বলে প্রসপারিটি, এখানে ব্যবসা বেড়ে যাচ্ছে। প্রসপারিটির একেবারে চূড়ান্ত যে জায়গাকে সেটাকে বলে বুম। কন্ট্রাকশনটা হচ্ছে লো ইকোনমিক অ্যাক্টিভিটি, আর প্রসপারিটি হচ্ছে এক্সপ্যানশন, হাই ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে এই যে সাইকেল অফ বুম অ্যান্ড বাস্ট লিডস টু ব্রেকস ইন অর্গানিক সলিডারিটি। এই যে বুম অ্যান্ড বাস্ট, বুম অর্থাৎ ধুম, মানে অনেক অনেক উঁচু মানের অর্থনৈতিক কাজকর্ম চলছে, আবার একেবারে নিম্নমানের অর্থনৈতিক কাজকর্ম চলছে। এর ফলে বলছে ব্রেকস ইন অর্গানিক সলিডারিটি, অর্থাৎ অর্গানিক সলিডারিটির মধ্যে একটা ছেদ পড়ছে। ডাউনটার্ন ইন ইকোনমিক অ্যাক্টিভিটি লিডস টু ইকোনমিক ক্রাইসিস। ইকোনমিক ক্রাইসিসের মধ্যে যে ইকোনমিক অ্যাক্টিভিটির ফলে যে অর্থনৈতিক কাজকর্ম যখন আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন অর্থনৈতিক সংকট বাড়ছে, এবং অর্থনৈতিক সংকট বাড়ার ফলেই সামাজিক সংকটও বাড়বে। ইকোনমিক ক্রাইসিস লিডস টু সোশ্যাল চেঞ্জ, মানুষের চাকরি যাবে, ব্যবসা ব্যবসাগুলো লাটে উঠবে, সেগুলো দেউলিয়া হয়ে যাবে, বিজনেসেস উইল বিকাম ব্যাংকরাপ্ট, এবং আনএমপ্লয়মেন্ট লিডস টু সোশ্যাল ডিসকন্টেন্ট। বেকারত্বের ফলে সামাজিক যে সামাজিক অস্থিরতা বাড়বে। এর ফলেই দুর্কheim বলছেন এ স্টেট অফ অ্যানোমি প্রিভেলস। এর ফলে একটা অ্যানোমি তৈরি হচ্ছে। অ্যানোমি অর্থাৎ যেটা বলে আমরা বিধিবদ্ধহীনতা। অ্যানোমিক ডিভিশনের আরেকটা কারণ হলো লেবার এবং ক্যাপিটালের মধ্যে দ্বন্দ্ব। Durkheim says that anomic division of labor, another cause of anomic division of labor is the conflict between labor and capital. We find that the growth of industrialization in France leads to the rise of the working class, which in turn leads to increasing conflict between workers and industrialists. Industrial conflict leads to anomy in society. আমরা দেখছি যে লেবার এবং ক্যাপিটাল, অর্থাৎ শ্রমিক এবং যে ধন ক্যাপিটাল, অর্থাৎ যে শ্রমিক এবং তাদের যে ধনতান্ত্রিক যে মালিক, তার ফলে আমরা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ফ্রান্সে শিল্পায়ন ঘটছে সেই ঊনবিংশ শতকের প্রথম দিক থেকে, এবং
শিল্পায়নের ফলে আমরা জানি যে দুটো শ্রেণী তৈরি হয়। এক হচ্ছে যাকে আমরা বলি যে ধনিক শ্রেণী বা বুর্জোয়াজি, আরেকটা হচ্ছে প্রোলেটারিয়েট বা ওয়ার্কিং ক্লাস। এবং তাদের মধ্যে একটা অহিনকুল সম্পর্ক থাকে। সবসময় শ্রমিক এবং মালিকদের মধ্যে, শিল্পের মালিকদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে এবং এই ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট এর ফলে ডুর্কহেইম বলছেন সমাজে অ্যানোমি তৈরি হয়। কেন দ্বন্দ্ব হয়? উনি বলছেন conflicts arise because people are no longer satisfied with the role allotted to them. দ্বন্দ্ব তৈরি হয় কেন? মানুষ আর সন্তুষ্ট নয় তাদের যে ভূমিকা। ডুর্কহেইম বলছেন in order for the division of labor to engender solidarity, it is not therefore sufficient that that person has his task. This task must also suit him. এক কথায় কাজ থাকলেই চলবে না, সে কাজটা তার যোগ্য হতে হবে। ধরো কথা বলছি যে একজন যে এমএ পাস করেছে তাকে যদি এখন মুটের কাজ করতে হয় তাহলে সে কি সন্তুষ্ট থাকবে? তার কাজ সম্পর্কে কি সন্তুষ্ট থাকবে? থাকবে না। আরো বলছেন in other words there cannot be any rich and poor from birth without there being unjust contracts. বলছে জন্ম থেকে বড়লোক বা গরিব থাকবে না যদি না আনজাস্ট কন্ট্রাক্ট, অর্থাৎ যে 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 চুক্তিগুলো সেগুলো সেগুলো কিন্তু ন্যায়সঙ্গত নয়, অন্যায় অন্যায় চুক্তি হচ্ছে। Durkheim concludes as follows: in a short space of time, rapid social change has taken place, but the morality of the old social type has regressed without developing fast enough to fill the space left vacant by our consciousness. This causes anomie. We should put a stop to this anomie and introduce greater justice in social relationships. Durkheim বলছেন যে খুব কম সময়ের মধ্যে দ্রুত সামাজিক পরিবর্তন হয়েছে এবং এর ফলে হচ্ছে কি যে পুরনো নৈতিকতা সেটা কমে যাচ্ছে, কিন্তু নতুন নৈতিকতা তৈরি হতে সময় লাগছে। এর ফলেই অ্যানোমি তৈরি হচ্ছে এবং উনি বলছেন যে আমাদের অ্যানোমি বন্ধ করা উচিত এবং সামাজিক যে সম্পর্কে আরো বেশি ন্যায়সঙ্গত হওয়া উচিত। এবার আমরা দেখি ডুইখেমের অ্যানোমি সম্পর্কে কে কি মন্তব্য করেছেন। অ্যালান সুইনজু বলছেন Durkheim's theory of anomie recognizes supremacy of society. Durkheim did not give due importance to history while discussing social change. Durkheim did not understand that organic solidarity is essentially democratization of culture. Durkheim